আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী বছর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। লন্ডনের চ্যাথাম হাউস সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ। প্রধান উপদেষ্টার সাথে টিউলিপের বৈঠকে চিঠি পেয়েছে সরকার। আইনি প্রক্রিয়ার সমাধান। প্রেস সচিব তারেক রহমানের সাথে আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচন ও সংস্কার। একদিনে করোনায় 10 জন শনাক্ত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 288 জন হাসপাতালে ভর্তি। স্বাস্থ্য অধিদপ্তর। করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত সংক্রমণের আশঙ্কা। বিশেষজ্ঞদের স্বাস্থ্যবিধি মানার তাগিদ। সারা দেশে 1.25 কোটি ভ্যাকসিন পাঠানো হয়েছে, জানালেন স্বাস্থ্য ডিজি। এবং ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ট্রেনে যাত্রীর চাপ থাকলেও ভিড় নেই বাস ও লঞ্চে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগামী বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। আগামী নির্বাচিত সরকারের তার থাকার সম্ভাবনা নেই বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তিনি বলেন, সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি করা অন্তর্বর্তী সরকারের বড় দায়িত্ব। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। Simple answer is lots of questions, lots of issues. লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে অংশ নেন যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচন সহ দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সত্যিকারের নির্বাচন আয়োজনে দ্বারপ্রান্তে তার সরকার। নির্বাচন ভুল হলে সঠিকভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টির সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি। Election we ever had in our history, and the time is right. People are ready. When you have an election after many years. পরবর্তী নির্বাচিত সরকারে অংশ নেওয়ার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের হাত নেড়ে নেতিবাচক জবাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির কাজ করছে সরকার। Define that new Bangladesh by three things. One is reform. We don't want to go back to the institutions who created this. So we want to reform all the institutions we have in the country. So we created commissions for each institutions to study and gave us recommendations, what the fundamental changes in all those things. So we are looking at those recommendations, but our job is to build a consensus with all the parties. So we created a last commission, Consensus Building Commission. Have you heard about something like that? Consensus Building Commission? We have them. So their responsibility is to go through all the political parties, sit down together, find out which are the recommendations they will accept, and see in which recommendation all parties accept. এ সময় আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। Activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. That's all. সংলাপে বাংলাদেশ বিষয়ে ভারতের আগ্রাসী নীতি ও অর্থনৈতিক নানা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। লন্ডনের একটি হোটেলে তারা এই সাক্ষাৎ করেন। এছাড়া যুক্তরাজ্যের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের এশিয়া প্যাসিফিকের ডিরেক্টর বেন বসনান্ট এবং দক্ষিণ এশিয়া বিষয়ক ফেলো ডক্টর চেতিক বাজপেয়ী এর সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এরপর চ্যাথাম হাউসের এক অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে কিংস ফাউন্ডেশনের 35 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের রাজা চার্লস দিনের আয়োজনে নৈশভোজে যোগ দেবেন প্রফেসর ইউনূস।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়ে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেয়া চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে টিউলিপের ইস্যুটি আইনগত হওয়ায় তা আইনিভাবে সমাধান করা হবে বলে জানান তিনি। এছাড়া শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের দিনক্ষণ সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা হতে পারে বলেও জানান তিনি জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত নিতেও প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর কাজ করছে সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইতিমধ্যেই ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি। যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে। আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সকল সমস্যার সমাধান সম্ভব। বিএনপি নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয়। এই বিষয়ে সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করতে হবে। এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়। ডিসেম্বরে কেন নির্বাচনটা উপযোগী সেটি আমরা বলেছি। তো সুতরাং আলাপ আলোচনা চলতে থাকবে, আলাপ আলোচনা চলবে এবং সব পক্ষই অত্যন্ত যৌক্তিক একটা যৌক্তিক সময়ে নির্বাচনটি হবে। দেশে গত 24 ঘন্টায় 10 জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা। গতকাল শনাক্ত হয় 13 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বুলেটিনে এ তথ্য জানানো হয়। তবে এই সময় কারো মৃত্যু হয়নি। প্রতিবেশী রাষ্ট্র ভারতে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 6 জনের। আক্রান্তের সংখ্যা 7,000 ছাড়িয়েছে। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 288 জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি 261 জন বরিশাল বিভাগের। সিটি কর্পোরেশন এলাকার বাইরেও ডেঙ্গু ছড়িয়ে পড়ার সতর্কতা অবলম্বনের পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। করোনার নতুন ধরনটি ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ধরনটি গতি প্রকৃতি বুঝতে বেশি জিন বিন্যাস করার পরামর্শ তাদের। পরিস্থিতি মোকাবেলায় কর্মপরিকল্পনা গ্রহণ এবং টিকার যোগান রাখতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। দেশে গত 24 ঘন্টায় আরও 10 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আইসিডিডিআরবির তথ্যমতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন দুটি সাব ভ্যারিয়েন্ট XFG এবং XFC। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর এপ্রিলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 23 জন। মে মাসে যা বেড়ে যায় 86 জনে, আর জুন মাসের 9 দিনে আক্রান্ত 41 জন। প্রায় 1.5 বছর পর মৃত্যু হয়েছে একজনের। বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনগুলিতে ধরনটি উদ্বেগের কারণ হতে পারে। স্পাইক প্রোটিনের পরিবর্তন হওয়ার ফলে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে তাদের অ্যান্টিবডিগুলো এটাকে আটকাতে পারছে না। শুধু পিসিআর বা শুধু অ্যান্টিজেন টেস্ট করলে হবে না, এখানে জেনোম সিকোয়েন্সিং করে দেখতে হবে। যদি বডিতে সংক্রমণের মাত্রা অনেক বেশি হয় তাহলে তার জটিলতায় মৃত্যু হতে পারে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট তো এটা হলো অন্যান্য বিশ্বের অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে এই ভ্যারিয়েন্টটা একটু মারাত্মক জটিল আকার ধারণ করে। এটার জন্য বাড়তি সতর্কতা হওয়া উচিত এবং সেটার কারণে কিন্তু আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর সতর্ক হয়ে সবাইকে বার্তা দিচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করলে সংক্রমণ কম ছড়াবে বলে আশা করছেন বিশ্লেষকরা। বাংলাদেশে কিন্তু আর ভ্যাকসিন নাই। গত 1-2 বছর ধরে ভ্যাকসিনটা কিন্তু দেওয়া হয়নি, 4 ডোজ পর্যন্ত দেওয়া হয়েছে। তো পরবর্তী পদক্ষেপ যদি মনে করে WHO যে হ্যাঁ দিতে হবে, তাহলে সেটা তো পরবর্তী সিদ্ধান্ত। এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি শুরু করে দেওয়া জোর কদমে। একটা আপৎকালীন কর্মকৌশল প্রণয়ন করা। কম হলে আমরা কি করব, মাঝারি হলে কি করব, বেশি হলে কি করব। প্রতিরোধমূলক দুটো কাজ করতে পারি, একটা হলো টিকা মাধ্যমে প্রতিরোধ, আর 2 নম্বর হলো যে মাস্ক পরা, বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া, বারবার জনসমাগম এড়িয়ে চলা। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 20 লাখেরও বেশি মানুষ। এর মধ্যে মারা গেছেন 29,500 জন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
এদিকে টিকা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডাক্তার আবু জাফর। স্বাস্থ্য দপ্তরে এক ব্রিফিংয়ে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। এই সময় রাজনৈতিক দলগুলোকে সভা সমাবেশ পরিহার করার অনুরোধ করেন সংস্থাটির মহাপরিচালক। আসন্ন এইচএসসি পরীক্ষার বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। মহাপরিচালক জানান, সারা দেশে সিভিল সার্জনদের 1,17,00,000 ভ্যাকসিন পাঠানো হয়েছে। অন্তঃসত্ত্বা 60 নারী পুরুষদের আবারও টিকা নেওয়ার তাগিদ দেন। পাশাপাশি জ্বর সর্দি হলে করোনা পরীক্ষা করারও আহ্বান জানান ডাক্তার আবু জাফর। আমরা তো এখন বলতে পারবো না পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বন্ধ, তাহলে তো জিনিসটা কিন্তু অন্যভাবে অন্যরা নিয়ে নেবে। গ্যাদারিং কারোর জন্য ভালো না। একান্তই আমরা এখানে বলেছি, একান্তই যদি অ্যাভয়েড না করা যায় তাহলে মাস্ক পরতে হবে। আমরা কিন্তু সব মন্ত্রণালয়কে একত্রিত করেছি, তাদের সঙ্গে যথেষ্ট যোগাযোগ রক্ষা করে চলেছি। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়কে আমরা সংযুক্ত করেছি। আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা যারা দিবে তারা 18 বছরের নিচে, তাদের ভ্যাকসিনেশনের কিছু নাই। আমরা তাদেরকে শুধু সচেতন করতে পারি। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের চাপ বাড়লেও সড়ক ও নৌপথে এখনো উপচে পড়া ভিড় নেই। এদিকে ছুটি থাকায় এখনো বাড়ি যাচ্ছেন অনেকেই। ঐশী গোস্বামী প্রভা রিপোর্ট। হাতে লাগে চার, চোখে ক্লান্তি, জীবিকার টানে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। পেছনে ফেলে এসেছেন পরিবারের সঙ্গে আনন্দমুখর ঈদ উদযাপনের স্মৃতি। টিকিট তো অনলাইনে তো টিকিট পাওয়া যায় নাই, তারপর মনে করেন অনেক কষ্ট করে আর কি টিকিট ম্যানেজ করা হয়েছে আর কি। খুব খারাপ হয়েছে, মানে এত ভিড় বলার বাহিরে। আবার কর্মব্যস্ত শহরে ফিরে আসছি, তারপরে ভালো লাগতেছে, কাজে ফিরে আসতেছি। আমরা অনলাইনে টিকিট কাটছি। আচ্ছা, আমরা দিনাজপুর থেকে আসলাম, দিনাজপুর ঘুরতে গেছিলাম। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় দেখা গেছে, তবে ফেরার চেয়ে ঢাকা ছেড়ে যাওয়ার সংখ্যাই ছিল বেশি। আমি নাটোর যাব একতা এক্সপ্রেসে। যদিও ছেড়ে চলে যাচ্ছি ঢাকা, গুড বাই ঢাকা, আমরা দিনাজপুর চলে যাচ্ছি। ট্রেনে যাতায়াতটা আমার ভালো লাগে দেখে আমি ট্রেনে যাচ্ছি। এদিকে ফিরতি পথে ট্রেনের শিডিউল বিপর্যয় নেই বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন মাস্টার। যাত্রীর চাপ যেটা আমরা ঈদ যাত্রায় দেখেছিলাম, সেই তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম। যাত্রী সাধারণ হয়তোবা শেষের দিকে একটু যাত্রীর চাপ বেশি দেখা দিতে পারে। কর্মজীবীরা ফিরতে শুরু করায় রাজধানী ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার পতনে আন্দোলনে দীর্ঘ 16 বছর বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ছিল বলে জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। তিনি বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই ফ্যাসিবাদের পতন ঘটেছে। নিজ এলাকায় মুন্সিগঞ্জের সিরাজদি খান ও শ্রীনগর উপজেলার একাধিক ইউনিয়নে জনসংযোগের সময় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির 31 দফা সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। জনসংযোগে জেলা আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডক্টর জাহিদুল কবির উপস্থিত ছিলেন। ঢাকা সহ বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে এ অবস্থা থাকতে পারে আরো 2 থেকে 3 দিন। রোববার থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়লে সহনশীল পর্যায়ে আসতে পারে তাপমাত্রা। মনির হোসেন তপুর রিপোর্ট। পশ্চিমা লঘুচাপে বৃষ্টি হলেও মুহূর্তেই বেড়ে যাচ্ছে তাপমাত্রা। মঙ্গলবার রাতে 28 মিলিমিটার বৃষ্টি হলেও তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে আসায় সারা দেশে বৃষ্টি কমেছে, ফলে দেশ জুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বর্তমান সময়ে যে চলমান তাপপ্রবাহ রয়েছে, এই চলমান তাপপ্রবাহ আগামী 2 থেকে 3 দিন এরকম অব্যাহত থাকতে পারে এবং 15 তারিখ থেকে এই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হয়ে যেতে পারে এবং সারা দেশে তখন তাপমাত্রা একটা সহনীয় অবস্থা বিরাজ করতে পারে। এটার কারণ হচ্ছে যে 15 তারিখ থেকে আমরা আশা করছি যে মৌসুমী বায়ু সক্রিয় হবে এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের যে অবস্থা সেটা বৃদ্ধি পেতে থাকবে। তিনি জানান, রোববার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরা। টানা ৫৮ দিনে নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতি চলছে জেলে পাড়ায়। প্রায় ২ সহস্রাধিক ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যাওয়ার অপেক্ষায় প্রায় লক্ষাধিক জেলে। অন্যদিকে মাছের প্রতীক্ষায় দেশের বৃহৎ সামুদ্রিক মৎস্য বন্দর আলিপুর মহিপুরের আড়তগুলো। পটুয়াখালী থেকে জাহেদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কেউ ট্রলার মেরামত করছেন, কেউ রং দিচ্ছেন, কেউ বা মেরামত করছেন জাল। এমন ব্যস্ততার চিত্র এখন পটুয়াখালীর বৃহৎ সামুদ্রিক সমুদ্র বন্দর আলিপুর মহিপুর সহ রাঙ্গাবালির উপকূল জুড়ে। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর টানা ৫৮ দিনের অবরোধ শেষে আবার সাগরে ফেরার অপেক্ষায় জেলেরা। ভারতের সাথে মিল রেখে অবরোধ দেয়ায় প্রত্যাশা অনুযায়ী মিলবে মাছ, এমন আশা জেলে ব্যবসায়ীদের। সরকার যে অবরোধটা দিয়েছে আমরা মহিপুর দিয়ে আমরা পালন করছি। ৫৮ দিন সরকার অবরোধ দিয়েছে, আমরা এতে খুশি। ভারতের সাথে মিলেই দিয়েছে, তাতে আরো খুশি। আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি যাতে আমরা সামনের মাছ ধরা মৌসুমে আমরা ব্যাপক হারে মাছ ধরতে পারি। মাছ ধরায় অবরোধের সুফল পাবেন জেলেরা, এমন আশা স্থানীয় মৎস্য বিভাগেরও। ৫৮ দিনকালীন সময়ে যখন আমরা শতভাগ এই আইনটাকে বাস্তবায়ন করার ফলে মাছ সঠিকভাবে ডিম দিতে পেরেছে এবং এর ফলে তাদের যে প্রজাতিগত সংখ্যা এবং এগুলো বৃদ্ধি পাবে, জেলেদের জালে আরো বেশি সংখ্যক মাছ জেলেরা পাবে। জেলায় ৮১,০০০ নিবন্ধিত জেলের মধ্যে গভীর সমুদ্রে ইলিশ শিকারী জেলে রয়েছে ৪৭,০০০। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন আন্তর্জাতিক সংবাদ। চলমান বাণিজ্যিক উত্তেজনা কমাতে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও চীন। লন্ডনে ২ দিনের বাণিজ্য আলোচনার পর নীতিগতভাবে ঐক্যমতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে দেশ দুইটি। চীনের বাণিজ্য মন্ত্রী লি জেঙ্গাং গণমাধ্যমকে জানান, আশা করা হচ্ছে বৈঠকে অর্জিত অগ্রগতি দুই দেশের পারস্পরিক বিশ্বাস স্থাপন, স্থিতিশীল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক হবে। এদিকে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, বৈঠকে দুর্লভ খনিজ ও চুম্বক রফতানিতে চীনের নিষেধাজ্ঞার বিষয়টির সমাধান হয়েছে। দুই দেশের বাণিজ্য উত্তেজনা কমার খবরে এশিয়ার শেয়ার বাজারগুলোতে ঊর্ধ্বমুখী প্রভাব লক্ষ্য করা গেছে। এবার খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আরেক খেলায় শুরুতে পিছিয়ে পড়েও কলম্বিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। রিপোর্ট করছেন এসএম আশরাফ। স্বস্তির জয়, যে জয়ে ব্রাজিলকে জায়গা করে দিল ২০২৬ বিশ্বকাপে। কার্লো আনচেলত্তি তার কোচিংয়ে দ্বিতীয় ম্যাচেই জয় এনে দিলেন সেলেসাওদের। তবে গোলের সংখ্যা দেখে ব্রাজিলের দাপটের চিত্র বোঝার উপায় নেই। অথচ বল দখল আর আক্রমণে প্যারাগুয়ের রীতিমতো নাভিশ্বাস তুলে ফেলেন রাফিনহা, মার্টিনেলিরা। শেষ পর্যন্ত ৪৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর আর ব্যবধান বাড়াতে না পারলেও এই এক গোলই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ক্যাসিমিরোদের জায়গা করে দেয় বিশ্বকাপে। আরেক খেলায় কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা ছিল প্রতিশোধের। গত বছর সেপ্টেম্বরে হারার বদলা। শুরুতেই প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেন লিওনেল মেসি, কিন্তু খেলার ধারার বিপরীতে লুইস দিয়াজ যেভাবে ৪ ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল আদায় করে নিলেন, তাতে অবাক হওয়া ছাড়া উপায় ছিল না। এরপর ৮১ মিনিটে থিয়াগো আলমেদার গোলে পরাজয় এড়ায় লিওনেল স্ক্যালোনির দল। একই সাথে টানা ৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখে আর্জেন্টিনা। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। আগামী বছর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। লন্ডনের চ্যাথাম হাউস সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ। প্রধান উপদেষ্টার সাথে টিউলিপের বৈঠকে চিঠি পেয়েছে সরকার। আইনি প্রক্রিয়ার সমাধান প্রেস সচিব। তারেক রহমানের সাথে আলোচনায় গুরুত্ব পাবে নির্বাচন ও সংস্কার। একদিনে করোনায় ১০ জন শনাক্ত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৮ জন হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য অধিদপ্তর।
করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত সংক্রমণের আশঙ্কা বিশেষজ্ঞদের। স্বাস্থ্যবিধি মানার তাগিদ, সারা দেশে 1.25 কোটি ভ্যাকসিন পাঠানো হয়েছে, জানালেন স্বাস্থ্য ডিজি। এবং ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ট্রেনে যাত্রীর চাপ থাকলেও ভিড় নেই বাস ও লঞ্চে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।